স্বাগত শিক্ষার্থীরা, প্রত্যয় সংক্রান্ত আলোচনার আজ দশম পর্ব। এই পর্বে আমরা আলোচনা করছি তদ্ধিত প্রত্যয় নিয়ে। আমরা সকলেই জানি তদ্ধিত প্রত্যয়ের দুটি ভাগ, সংস্কৃত তদ্ধিত প্রত্যয় এবং বাংলা তদ্ধিত প্রত্যয়। তাই তদ্ধিত প্রত্যয় সংক্রান্ত আলোচনায় আজ প্রথমে সংস্কৃত প্রত্যয়। দেখো, সংজ্ঞা তো আমরা তদ্ধিত প্রত্যয়ের আগেই জেনেছি, তবু আরেকবার মনে করে দিচ্ছি। শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। এই প্রত্যয়যোগে গঠিত শব্দকে তদ্ধিতান্ত শব্দ বলে। বানানটা লক্ষ্য করো, দয় ধয় রি নয়, কিন্তু তদ্ধিত যুক্ত অন্ত থেকে তদ্ধিতান্ত সন্ধিবদ্ধ হয়েছে, তদ্ধিতান্ত শব্দ বলে। আজ আমরা তদ্ধিত প্রত্যয়ের মোট 5টি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা করব, কারণ এদের বিস্তারিত আলোচনায় যথেষ্ট সময় নেবে। বিষয়টিকে সঠিকভাবে প্রত্যক্ষ করার জন্য আপনার ফোনটিকে ছবির মতো অনুভূমিকভাবে রাখুন। দেখো, আমরা যেমনভাবে ছক সাজিয়ে আসছি আগের পর্বগুলোতে, ঠিক তেমনভাবে সাজিয়ে নিয়েছি। ক্রম, প্রত্যয়ের বর্তমান রূপ, প্রত্যয়ের আদি রূপ, ব্যবহারগত দিক অর্থগত, ব্যবহারগত দিক বাচ্যগত, যদিও বাচ্যগত ভূমিকাটা তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে না, তবুও রেখেছি যখন সেটা এখানে অবস্থান করছে। এবং শব্দের প্রকৃতি, অর্থাৎ শব্দগুলি পদগত দিক থেকে কী ধরনের, এবং অবশ্যই উদাহরণ। প্রথম প্রত্যয় অ। সংস্কৃতে মূল প্রত্যয়টি অর্থাৎ প্রত্যয়ের আদি রূপটি কী ছিল না? স্ন প্রত্যয়। তাহলে স্ন মূর্ধন্যয় মধ্যাহ্ন। দেখো, সেই মূর্ধন্যয় মধ্যাহ্নকে বর্ণ বিশ্লেষণ করলে মূর্ধন্যয় এবং মধ্যাহ্ন ইত হচ্ছে, ইত হয়ে গিয়ে অটা রয়ে যাচ্ছে, সেই অটা যোগ হচ্ছে বলে এই প্রত্যয়টার রূপ দেওয়া হচ্ছে অপ্রত্যয়। তাহলে এ পর্যন্ত শেখার পর আমরা জানলাম যে কিছু পুরানো বইয়ে যেখানে স্ন যোগ রয়েছে, আমরা সেটাকে অযোগে লিখলে কোনো অসুবিধা হবে না, কারণ এটির বর্তমান রূপ হচ্ছে অপ্রত্যয়। এই প্রত্যয়টি ব্যবহারগত রূপ থেকে নানা অর্থে প্রযোজ্য হয়। অপত্য, অপত্য অর্থে পুত্র বা সন্তান অর্থে, উপাসক বা ভক্ত অর্থে, সম্বন্ধ, ভাব, নিপুণতা, উৎপন্ন, প্রণীত, অবস্থা, স্বার্থ ও অধিবাসী অর্থে এই প্রত্যয়ের ব্যবহার হয়। আমি সেগুলো আলাদা করে তো অবশ্যই দেখাবো। এখন আমরা যদি দেখে নিই যে ব্যবহারগত দিক থেকে, দেখো, এটি কর্তৃবাচ্য এবং ভাববাচ্য উভয়ের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। শব্দগুলি কিন্তু কখনো বিশেষ্য, কখনো বা বিশেষণ হয়। তোমরা শব্দ ব্যবহার করার সময় খেয়াল রাখলেই দেখতে পাবে। এবার আসো, দেখো উদাহরণে, দেখো রঘু যুক্ত অ সমান রাঘব। এখানে দেখো, যেটি প্রাচীন কিছু বই যদি তোমরা হাতের কাছে পেয়ে থাকো বাংলা ব্যাকরণ, সেখানে দেখবে স্ন লেখা আছে, রঘুযুক্ত স্ন। আমি এর কারণটা আগেই ব্যাখ্যা করে দিয়েছি। তাই বর্তমানে আমরা যদি রঘুযুক্ত অ লিখি তাহলে কোনো অসুবিধা নেই। এই প্রত্যয় যোগে শব্দটি দাঁড়াবে রাঘব। এখানে রঘু একটি শব্দ, তার সঙ্গে অপ্রত্যয় যোগ হচ্ছে বলে এটি তদ্ধিত প্রত্যয়, এবং এটি সংস্কৃত থেকে আগত। এবার রঘু থেকে রঘব হলো না, রাঘব হলো। এটা বুঝতেই পারছো, শব্দের সেই গুণ, বৃদ্ধি, সম্প্রসারণ অংশটি মাথায় রাখতে হবে। ঠিক তেমনি মনুযুক্ত স্ন করে মানব, অর্থাৎ মনুর সন্তানদের বলা হয় মানব। মনু একজন ঋষি, হ্যাঁ। রঘুর সন্তান যদি রাঘব হয় তাহলে মনুর সন্তান মানব। তেমনি পাণ্ডুর সন্তান পাণ্ডব, যদুর সন্তান যাদব, দনুর সন্তান দানব। পুত্রর যুক্ত স্ন প্রত্যয় করে হচ্ছে পৌত্র, অর্থাৎ আমরা যে পৌত্র কথাটা ব্যবহার করি অনেকেই গুলিয়ে ফেলি। পুত্র আর পৌত্র দুটো এক নয়। পুত্র হলো নিজের সন্তান, এবং সন্তানের সন্তান অর্থাৎ পুত্রের সন্তান হবে পৌত্র। তেমনি পৃথার পুত্র পার্থ। পৃথা কার নাম? পৃথা হলো কুন্তির অপর নাম। কুন্তির সন্তান বলে তাকে বলা হয় পার্থ। অবশ্যই কুন্তির 5 জন সন্তান থাকলেও কেবলমাত্র
অর্জুনকেই পার্থ সম্বোধন করা হয়। আবার অন্যদিকে দেখতে পারি যে বিদেহ এর সন্তান হবে বৈদেহ, কুরুর সন্তান হবে কৌরব। এগুলি সব অপত্য অর্থে ব্যবহৃত হয়েছে, এই জন্য সবুজ কালিতে দেখো অপত্য কথাটি লিখে দেওয়া হয়েছে। এবার পরেরগুলো দেখো উপাসক বা ভক্ত অর্থে। সেখানে দেখো বিষ্ণুযুক্ত বৈষ্ণব, অর্থাৎ বিষ্ণুর ভক্তদের বলা হয় বৈষ্ণব, শিবের ভক্তদের বলা হবে শৈব, শক্তির উপাসকদের বলা হবে শাক্ত, শক্তিযুক্ত অ করে হচ্ছে শাক্ত, জিনযুক্ত অ করে হচ্ছে জৈন, এবং বুধযুক্ত অ করে হবে বৌদ্ধ। আবার ব্রাহ্ম কি হবে? ব্রহ্মযুক্ত অ করে হবে ব্রাহ্ম, অর্থাৎ জৈন ধর্মের যে ধর্মপ্রচারক তাকে জিন বলা হয়, এবং বুদ্ধ ধর্ম প্রচার করেছিলেন বলে তার উপাসকদের বলা হয় বৌদ্ধ। ব্রহ্মার উপাসকদের বলা হয় ব্রাহ্ম, তাহলে ব্রহ্মযুক্ত করে হচ্ছে ব্রাহ্ম, এটা উপাসক অর্থে গেল। এরপরে সম্বন্ধ অর্থাৎ যোগসূত্র অর্থে দেখো পৃথিবীযুক্ত পার্থিব, সূর্যযুক্ত সৌর, বস্তুযুক্ত বাস্তব, প্রকৃতিযুক্ত অপ্রাকৃত, সিন্ধুযুক্ত সৈন্ধব, চক্ষুযুক্ত চাক্ষুষ, শিশুযুক্ত শৈশব, সবশেষে পশুপতিযুক্ত অ পাশুপত। পাশুপত একটা অস্ত্রের নাম, তোমরা জানো শিবের সেই বিশেষ অস্ত্র লাভ করেছিলেন অর্জুন, শিবের অপর নাম পাশুপত। এখনও রয়েছে যেমন মিথিলাযুক্ত মৈথিল, অনুযুক্ত আনব, সন্ধ্যাযুক্ত সান্ধ্য, জীবযুক্ত জৈব, এগুলি সব সম্বন্ধ অর্থে। এরপরে রয়েছে দেখো ভাব অর্থে দেবযুক্ত দৈব, অর্থাৎ যেখানে দেবতার ভাব প্রবল, গুরুযুক্ত গৌরব, সূচিযুক্ত শৌচ, যেখানে সুচিতার ভাব, মুনিযুক্ত অ মুনির ভাব, সেখানে হবে মৌন, ঋষিযুক্ত অ করে হবে আর্য। তাহলে এটা একটু নতুন ধরনের দাগ দিয়ে রাখবে, ঋষিযুক্ত অ করে হচ্ছে আর্য, ঋষির ভাব যেখানে সেখানে হচ্ছে আর্য। এবং চরিত্রযুক্ত অপ্রত্যয় করে হচ্ছে চারিত্র, পুরুষযুক্ত অপ্রত্যয় করে হচ্ছে পৌরুষ, লঘুযুক্ত অপ্রত্যয় করে হচ্ছে লাঘব, যুবনযুক্ত অপ্রত্যয় করে হচ্ছে যৌবন, পরিষদযুক্ত অপ্রত্যয় করে হচ্ছে পারিষদ, বানান ভুল রয়েছে পারিষদ। এবার নিপুণতা অর্থে দেখো ব্যাকরণযুক্ত অপ্রত্যয় করে হচ্ছে বৈয়াকরণ, স্মৃতিযুক্ত অপ্রত্যয় করে হচ্ছে স্মার্ত, যেগুলি নিপুণতা অর্থাৎ ব্যাকরণী দক্ষতা, স্মৃতিশাস্ত্রে দক্ষতা বোঝাতে এইগুলি ব্যবহার করা হচ্ছে। এরপরে উৎপন্ন বা জাত অর্থে তিল থেকে জাত, তিলযুক্ত করে হচ্ছে তৈল, হেম থেকে জাত, হেম কথার অর্থ হচ্ছে সোনা, সোনা থেকে জাত করে হচ্ছে হৈম, ভূমি থেকে জাত করে হচ্ছে ভৌম, এগুলি হচ্ছে উৎপন্ন অর্থে। এরপরে চলে যাচ্ছি আমরা প্রণীত অর্থে, অর্থাৎ রচনাকার অর্থে দেখো পতঞ্জলি যুক্ত করে হচ্ছে পাতঞ্জল, যেটি এক ধরনের ব্যাকরণ, ইন্দ্রযুক্ত অপ্রত্যয় করে হচ্ছে ঐন্দ্র, ইন্দ্র প্রণয়ন করেছেন বলে সেটাকে ঐন্দ্র বলা হচ্ছে। এরপরে চলে যাচ্ছি আমরা স্বার্থ অর্থে, যেখানে বন্ধুযুক্ত অপ্রত্যয় করে হচ্ছে বান্ধব, চুরিযুক্ত অপ্রত্যয় করে হচ্ছে চোর, কুতূহল যুক্ত অপ্রত্যয় করে হচ্ছে কৌতূহল। অবশেষে স্থান অর্থে মগধ যুক্ত অ মাগধ, বিদেহ যুক্ত অ বৈদেহী, ছত্রযুক্ত অ করে হচ্ছে ছাত্র, অর্থাৎ অন্যের তলায় থাকতে হয় বলে তাদেরকে ছাত্র বলা হয়, ছাতার তলায় অন্যের অধীনে অবস্থান করতে হয় বলে তারা হচ্ছে ছাত্র।
দু নম্বর প্রত্যয় দেখো আয়ন প্রত্যয়, যেটি সংস্কৃতে ছিল স্নায়ন, মূর্ধন্যয় মূর্ধন্য আকার অন্তস্থ দন্তন স্নায়ন। এর মধ্যে মূর্ধন্যয় এবং মূর্ধন্য ইত হয়ে বাকি অংশটুকু শব্দের সঙ্গে যোগ হয়। এটি অপত্য বা উপাসক অর্থে ব্যবহৃত হয়, কর্তৃবাচ্যে ব্যবহার হয়, শব্দগুলি হয় বিশেষ্য। যেমন নরযুক্ত আয়ন নারায়ণ, শিবযুক্ত আয়ন শিবায়ন, দক্ষযুক্ত আয়ন দ্রাক্ষায়ন, বৎসযুক্ত আয়ন বাৎসায়ন, কাত্তযুক্ত আয়ন কাত্তায়ন। তেমনি দীপযুক্ত আয়ন দৈপায়ন, রামযুক্তায়ন রামায়ণ, উত্তরযুক্তায়ন উত্তরায়ণ। ও এরপরে চলে যাব 3 নম্বর প্রত্যয় হ্রস্বই। হ্রস্বই প্রত্যয়টি সংস্কৃত স্নি প্রত্যয় থেকে এসছে। মূর্ধন্যয় মূর্ধন্যয় হ্রস্বই, যেখানে মূর্ধন্যয় এবং মূর্ধন্য ইত হয়ে কেবলমাত্র হ্রস্বই শব্দের সঙ্গে যুক্ত হয়। এটি অপত্য সন্তান অর্থে ব্যবহৃত হয়। কর্তৃবাচ্যের ব্যবহার মূলত বিশেষ্য পদ হয়। সুমিত্রা যুক্ত ই সৌমিত্রী, বানান লক্ষ্য করবে, সৌমিত্রী সুমিত্রার সন্তান। সুমিত্রার সন্তান ছিলেন কে না লক্ষণ। আমরা যারা মেঘনাদ বধ কাব্য পড়ি সেখানে যথেষ্ট দেখেছি সৌমিত্রী শব্দের ব্যবহার রয়েছে। অর্জুন যুক্ত ই প্রত্যয় করে হচ্ছে আর্জুনী। অর্জুন এবং সুভদ্রার সেই বীর সন্তানকে আর্জুনী বলা হচ্ছে। রাবণ যুক্ত স্নি প্রত্যয় করে হচ্ছে রাবণী, মেঘনাদকে বলা হয়। সূর্য যুক্ত স্নি প্রত্যয় করে হচ্ছে সৌরী। আমি স্নি বললেও তোমরা ভাঙার সময় হর্ষই যোগে লিখলেই হবে। তেমনি দ্রোণের পুত্র অশ্বত্থামাকে বলা হয় দ্রোণী, দ্রোণযুক্ত ই প্রত্যয়। ব্যাসদেবের পুত্র ব্যাসযুক্ত ই প্রত্যয় করে হচ্ছে বৈয়াসকি। কৃষ্ণের পুত্র, কৃষ্ণের পুত্রের নাম জানো? কৃষ্ণের পুত্রের নাম হচ্ছে প্রদ্যুম্ন, তো তার অপর নাম হচ্ছে কাশনি। কৃষ্ণযুক্ত ই প্রত্যয় করে হচ্ছে কাশনি। সত্যকযুক্ত ই প্রত্যয় করে হচ্ছে সাত্যকী। অরুণযুক্ত ই প্রত্যয় করে হচ্ছে আরুণী। আরুণীর কথা আমরা পড়েছি, যিনি তার গুরুদেবের কথা মান্য করতে ভেঙে যাওয়া আল আটকাতে না পেরে সারা রাত সেই জমির জলের মধ্যে শুয়ে জমির বাঁধ রক্ষা করেছিলেন, সেই আরুণী। পর্বতযুক্ত ই প্রত্যয় করে হচ্ছে পার্বতী। মূরযুক্ত হ্রস্বই প্রত্যয় করে হচ্ছে মৌরী এবং সুর, তালবস্বয় দীর্ঘৌর সুর যুক্ত হ্রস্বই প্রত্যয় করে হচ্ছে সৌরী। সুর কথার অর্থ হচ্ছে দেবতা। 4 নম্বর প্রত্যয় হচ্ছে ইক প্রত্যয়, যেটি মূল সংস্কৃত স্নিক থেকে এসছে, যার মূর্ধন্য এবং মূর্ধন্য ইত হয়েছে, ফলে হর্ষই আর ক শব্দের সঙ্গে যোগ হয়েছে। এটি দক্ষতা সম্বন্ধ অর্থে ব্যবহৃত হয়, কর্তৃবাচ্যে ব্যবহৃত হয় এবং শব্দগুলি হয় বিশেষণ। দেখো ইতিহাসযুক্ত ইক ঐতিহাসিক, তর্কযুক্ত ইক তার্কিক, ন্যায়যুক্ত ইক নৈয়ায়িক, বেদান্তযুক্ত ইক বৈদান্তিক, পুরাণযুক্ত ইক পৌরাণিক, দেবযুক্ত ইক দৈবিক, তেমনি অধিদেবযুক্ত ইক আধিদৈবিক, গণতন্ত্রযুক্ত ইক গণতান্ত্রিক, ভূতযুক্ত ইক ভৌতিক, অলঙ্কারযুক্ত ইক আলঙ্কারিক, শরীরযুক্ত ইক শারীরিক। এই বানানটির দিকে ভালো করে লক্ষ্য করো। এই প্রত্যয় যোগের ঘটনাটা ভালো করে যদি তুমি বুঝতে পারো তাহলে এই বানান কখনো ভুল করবে না। শরীর বানান তালবস্ব রয় দীর্ঘ ই র, শরীর, এটা তোমরা জানো, তার সঙ্গে ইক প্রত্যয় যোগ হয়েছে, তাই সেই ইকটা রয় হস্যই হয়ে পরে বসবে, তাই শারীরিক বানানটা প্রথমে দীর্ঘই পরে হস্যই। ইহ যুক্ত ইক ঐহিক, ভূগোলযুক্ত ইক ভৌগোলিক। এই বানানো লক্ষ্য করার মতো। ভৌগোলিক, দেখো এখানে ভূগোল ভয় দীর্ঘ গয়কাল্য, আমার এখানে বানানটি ভুল লিখে রেখেছি তোমাদের ভালো করে বোঝানোর জন্য। ভূগোল যুক্ত ইক, তো গয় ওকার তো প্রথম থেকেই ছিল, তাই স্বরের বৃদ্ধি হয়ে এখানে ঔকার হলো, সেক্ষেত্রে ভৌগোলিক
বানানটা গয় ওকার থাকবে। পশুযুক্ত ইক থেকে পাশবিক, তেমনি মনসযুক্ত ইক মানসিক, মানবযুক্ত ইক মানবিক, দানবযুক্ত ইক দানবিক, তমসাযুক্ত ইক তামসিক, বিজ্ঞানযুক্ত ইক বৈজ্ঞানিক, নৌযুক্ত ইক নাবিক। নাবিকটা তোমরা সন্ধি বিচ্ছেদেও পড়েছ, সেখান থেকেই এটা করতে হবে, নৌযুক্ত ইক নাবিক। এছাড়া সম্বন্ধ অর্থে দেখো, বেদযুক্ত ইক বৈদিক, দেহযুক্ত ইক দৈহিক, লোকযুক্ত ইক লৌকিক, নগরযুক্ত ইক নাগরিক, প্রত্যহযুক্ত ইক প্রাত্যহিক, প্রথমযুক্ত ইক প্রাথমিক, মূলযুক্ত ইক মৌলিক, বর্ষযুক্ত ইক বার্ষিক। এগুলি প্রত্যেকটি সম্বন্ধ অর্থে এবং উপরেরগুলি দক্ষতা অর্থে প্রযোজ্য হচ্ছে। আজকের পাঠের শেষ প্রত্যয় হচ্ছে ইত। এই প্রত্যয়টি এসছে ইতচ প্রত্যয় থেকে, হস্যই ত চয় হসন্ত, ইতচ প্রত্যয় থেকে, যার চ ইত হয়ে রূপে যুক্ত হচ্ছে। এটি জাত বা সংযুক্ত অর্থে ব্যবহৃত হয়, ভাববাচ্যে এর ব্যবহার ঘটে, মূলত বিশেষণ প্রকৃতির। যেমন দেখো, পুষ্পযুক্ত ইত পুষ্পিত, অর্থাৎ পুষ্প থেকে জাত। পল্লবযুক্ত ইত পল্লবিত, ক্ষুধাযুক্ত ইত ক্ষুধিত, মূর্ছাযুক্ত ইত মূর্ছিত, ত্বরাযুক্ত ইত ত্বরিত, ফলযুক্ত ইত ফলিত, পিপাসাযুক্ত ইত পিপাসিত, মুকুলযুক্ত ইত মুকুলিত, তেমনি কল্লোলযুক্ত ইত কল্লোলিত, দুঃখযুক্ত ইত দুঃখিত, লজ্জাযুক্ত ইত লজ্জিত, ব্যথাযুক্ত ইত ব্যথিত, পণ্ডাযুক্ত ইত পণ্ডিত, অর্থাৎ পণ্ডার ভাব করে হচ্ছে পণ্ডিত। তাহলে আজ আমরা পণ্ডিত শব্দটির প্রকৃতি প্রত্যয় জানলাম, পণ্ডা যুক্ত ইত। এছাড়া বহু ধরনের আছে ইত দিয়ে, যেমন অঙ্কুরিত, কণ্টকিত, কুসুমিত, লজ্জিত, বুভুক্ষিত, এগুলি সব ইত প্রত্যয় যোগে তৈরি হয়েছে। যাই হোক, আজকে আমাদের উদাহরণ একটু বেশি দেওয়ার ফলে প্রত্যয় আলোচনার সংখ্যাটা কমে গেল। তো এক্ষেত্রে আমরা শব্দগুলি বিপুলভাবে পেয়ে থাকি বলে শব্দগুলি নিয়ে বেশি আলোচনা করলাম। তোমরা প্র্যাকটিস করো, আবার পরবর্তী পর্ব নিয়ে দ্রুত হাজির হব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।